এই যে দলটি আসলো, সেই দলটির একটা বৈধতাকে প্রশ্নবিদ্ধ করছে। দেখুন, গণতান্ত্রিক রাষ্ট্রে যত রাজনৈতিক দল আসবে নতুন, সেটা কিন্তু আমাদের কামনার বিষয়। কেন কামনার বিষয়? কারণ তখন প্রতিদ্বন্দ্বিতা ভালো হবে। কিন্তু এই দলের ক্ষেত্রেও কিন্তু শিক্ষক হিসেবেও কিন্তু আমরা অনেক কামনা করেছি, কিন্তু এই দলটি যে আত্মপ্রকাশ করলো, তার পলিটিক্যাল ন্যারেটিভ কি আমরা কিন্তু জানি না। মাঠে যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে বিএনপি একটি শক্তিশালী দল, এ বিষয়ে একদম মানে যে কোনো মানুষ আমরা বুঝি। এখন আমরা কি চাবো? আমি একজন শিক্ষক হিসেবে কি চাবো? তার একটা শক্তিশালী বিরোধী দল থাকুক, এটাকে গণতান্ত্রিক চর্চা বলে। তাহলে সেই শক্তিশালী বিরোধী দলটা কে হবে? জামাত, যার কিনা বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যার সংকট, সে হবে। আপনি একটা একচ্ছত্র সংস্কৃতির চর্চা করছেন আর মুখ দিয়ে বলছেন আমি ইনক্লুসিভ বাংলাদেশ চাই। ভেরি স্যাড। ইনক্লুসিভ বাংলাদেশ কাকে বলে? ইনক্লুসিভ বাংলাদেশ কি তাকে বলে যে আমি এখানে ডাইভার্সিফাইড কমিউনিটিকে কাট অফ করব, এখানে আমি নারী নেতৃত্বকে কাট অফ করব, আমি আমার মেয়েদেরকে খুঁজে পাবো না, এখানে আমি অমুসলিমকে কাট অফ করব? আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির যে বিষয়টা, সেটি কিন্তু এমন না যে একদিনে হয়েছে, এটা কিন্তু ধারাবাহিক ভাবে হচ্ছে। আপনি একদম এটা হওয়াটাই স্বাভাবিক, এটাও আমি বলতে চাই। কারণ আপনার 5ই আগস্ট পরবর্তী সময়ে আপনার যেভাবে একটা ফ্রাজাইল অবস্থা আমরা রাষ্ট্রকে পেয়েছি, যেখানে রাষ্ট্রের পুলিশ বাহিনী থেকে শুরু করে রাষ্ট্রের বিচার ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু একটা ফ্রাজাইল এবং ইনস্টিটিউশনাল কোনো ধরনের কি বলবো ইন্টারভেনশনের কোনো সুযোগ যখন আমাদের নাই, তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে। কিন্তু এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের থেকে আমি বলবো যে আপনার বিগত বাংলাদেশ মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে এই 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 যে একটা নতুন জিনিস, সেটা হচ্ছে মব সংস্কৃতি, মব সংস্কৃতির যে চর্চাটা করা হয়েছে। এবং আমি বলবো যে নির্দ্বিধায় বলবো, প্রথমে মনে হয়েছে যে মব সংস্কৃতিটা এক ধরনের আক্রোশ, এক ধরনের ফ্রাস্ট্রেশন, সেই জায়গাটা থেকে হয়েছে। এটা আমাদের মনে হয়েছে মানুষের, জনগণের যে দীর্ঘদিনের ক্ষোভ, তার একটা বহিঃপ্রকাশ। কিন্তু আপনি যদি দেখেন, এই যে পরশু দিনের আগের দিনও যখন আপনার ইমামের ছেলের ওয়াইফ এবং যার সাথে তার ডিভোর্স হয়ে গেছে, তার বাসায় ভিতরে ঢুকে যাওয়া, এই প্রক্রিয়াগুলোতে, এবং সেখানে উপস্থিত মিডিয়া এবং উপস্থিত আপনার বাহিনীর নিশ্চুপ এবং কোনো কাউকে না ধরা, এই পুরো প্রক্রিয়াটা কি প্রকাশ করে? এটা কেমন হয়েছে? এখন এই জায়গাটা এমন জায়গায় পৌঁছেছে, যেমন মনে করেন হাসিনার ছিল হেলমেট বাহিনী, আর সম্ভবত এই যে সরকার, যেটি খুব দুঃখজনক, গণ অভ্যুত্থানের সরকার, তাহলে কি তার কাছে আছে মব বাহিনী? এটা খুব প্রশ্ন। রাস্তাঘাটে যে কোনো জায়গায় যে কোনো মানুষ, বিশ্বাস করেন এখানে কোনো নারী পুরুষের ইস্যু না। আজকে এখানে শহীদুল ইসলাম বাবুল আছেন, ডক্টর মঞ্জু চৌধুরী আছেন, যদি কোনো কারণে তাদের কোনো কথা পছন্দ না হয়, তারাও যে এই সংস্কৃতি দ্বারা আক্রান্ত হবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি মানুষ দিতে পারছে না। এই প্রক্রিয়ায় যখন একটা রাষ্ট্র দিনের পর দিন চলছে, সেটি কিন্তু যে কোনো অর্থে সকল নাগরিকের একটা কনসার্নের বিষয় হওয়া উচিত, কারণ এটি কাউকে ছাড়বে না। এটি এমন না যে আজকে আমার তার সাথে আতাত হয়ে গেছে, আমি খুব একটা সুবিধাজনক পরিস্থিতিতে যাচ্ছি, কালকে কিন্তু আমার সাথে আবার দ্বন্দ্ব তৈরি হলে তখন সেটার ব্যবহার করা হবে। এবং এটি কিন্তু যদি একটা নির্বাচিত গভর্নমেন্টও আসে, তার জন্য একটা থ্রেট হবে। এটাকে প্রেসার গ্রুপ বলে না, এটাকে পেটোয়া বাহিনী বলে, এটাকে ডিফারেন্ট পেটোয়া বাহিনী বলে, যেটা সমর্থন করা হচ্ছে। এটা হচ্ছে প্রথম একটা থ্রেট। দ্বিতীয় থ্রেট, আপনি যে কোনো অর্থে সরকারের থেকে কোনো দলকে গঠন করা কোনোভাবেই আপনার গণতান্ত্রিক চর্চার জন্য বা কোনো মানে কোনো অর্থেই সেটা বৈধ কোনো চর্চা না। আপনি একটা পার্টি আসবে, আমরা যারা কম বেশি রাজনীতির সাথে একটু ফলো করি বা বুঝি, তারা সবাই কিন্তু জানতাম যে এই পার্টিটা আসবে। তাহলে এই পার্টিটা যেহেতু আসবে আমি আপনি জানি, সেক্ষেত্রে আপনি মাত্র 1 সপ্তাহ একটা নোটিশ দিয়ে আপনার যিনি নাহিদ ইসলাম, উনি কি করলেন, পার্টিটাকে থেকে রিজাইন নিয়ে ওই পার্টির একটা মুখপাত্রে পরিণত হলেন। এবং এখন পর্যন্ত এই সরকারে আরো ছাত্র প্রতিনিধি আছে, শিক্ষার্থী প্রতিনিধি আছে, যারা কিনা ওই পার্টির সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড। ওই পার্টি যখন আত্মপ্রকাশ করেছে, তার যানবাহন থেকে খরচ থেকে শুরু করে সেগুলো সরকারি। এই সকল কিছু আপনার কি করছে? এই সকল কিছু আপনার এই পুরো প্রক্রিয়ার, এই যে দলটি আসলো,
সেই দলটির একটা বৈধতাকে প্রশ্নবিদ্ধ করছে। দেখুন, গণতান্ত্রিক রাষ্ট্রে যত রাজনৈতিক দল আসবে নতুন, সেটা কিন্তু আমাদের কামনার বিষয়। কেন কামনার বিষয়? কারণ তখন প্রতিদ্বন্দ্বিতা ভালো হবে। কিন্তু এই দলের ক্ষেত্রেও কিন্তু শিক্ষক হিসেবেও কিন্তু আমরা অনেক কামনা করেছি, কিন্তু এই দলটি যে আত্মপ্রকাশ করলো, তার পলিটিক্যাল ন্যারেটিভ কি আমরা কিন্তু জানি না। আপনি খেয়াল করে দেখবেন বিএনপি কি ধরনের পলিটিক্যাল ন্যারেটিভ বলছে মধ্যপন্থী, তারপরে মধ্যপন্থী একটা অবলম্বন করবে। মধ্যপন্থী কোনো শব্দ হতে পারে না। মধ্যপন্থী তো আমি তো নির্দ্বিধায় বলতে পারি বিএনপিও মধ্যপন্থীর দল, জাতীয় পার্টিও বলতে পারে আমি মধ্যপন্থীর দল। এটা কি ধরনের কথা? মধ্যপন্থী, ডানপন্থী, বামপন্থী, শুনেন, মধ্যপন্থী এটা কোনো গোল বা আদর্শ হতে পারে না, এটা হতে পারে না, এটা আইডিওলজি কোনো হতেই পারে না। এক্স্যাক্টলি, এটা কোনোদিনও হতেই পারে না। এটা কি ধরনের কথা হলো? মধ্যপন্থী কখনো পলিটিক্যাল ন্যারেটিভ হয়? এটা পলিটিক্যাল ন্যারেটিভ না। পলিটিক্যাল ন্যারেটিভ কাকে বলে? আপনি বাংলাদেশি জাতীয়তাবাদী যেটা বিএনপি বলে, সেটা তার একটা পলিটিক্যাল। আওয়ামী লীগ, তার পলিটিক্যাল একটা ন্যারেটিভ আছে। বামপন্থীরা সাম্যের কথা বলে, তার একটা পলিটিক্যাল ন্যারেটিভ আছে। এই দলের পলিটিক্যাল ন্যারেটিভটা কি, সেটা আপনি প্রকাশ করতে পারছেন না। এটা তো আমার জন্য, আমাদের জন্য আনন্দের না। কিন্তু আমি আবারও বলছি, এটা কিন্তু খুবই মানে, এই যে আপনি কোনো কিছু না চিন্তা করে একটা দল গঠন করতে হবে, আপনি দল গঠন করছেন, আবার একইভাবে সকালে এক কথা বলছেন, বিকালে আরেক কথা বলছেন। এটি কি করছে? এটি আপনার দৃঢ়তার মানে আপনার যে দৃঢ়তার অভাব আছে সেটাকে প্রমাণ করছে। আমি আবারও বলছি, দেখুন, এই দলে যে বা যারাই যুক্ত হয়েছে, এবং আপনি দেখবেন এই দল, একটা দল শুরু হওয়ার আগেই বানরের পিঠা ভাগাভাগি নিয়ে মারামারি হচ্ছে। এটা তো আরো আনফরচুনেট। আমরা একটা দল চাই, কি জন্য চাই জানেন? আমি আরো স্পষ্ট করি, আমাদের বিএনপির সাথে টেক্কা দেওয়ার দল লাগবে। এটাও আমি বলতে চাই। বিএনপি এখন মাঠে যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে বিএনপি একটি শক্তিশালী দল। এ বিষয়ে একদম মানে যে কোনো মানুষ আমরা বুঝি। এখন আমরা কি চাবো? আমি একজন শিক্ষক হিসেবে কি চাবো? তাকে তার একটা শক্তিশালী বিরোধী দল থাকুক। এটাকে গণতান্ত্রিক চর্চা বলে। তাহলে সেই শক্তিশালী বিরোধী দলটা কে হবে? জামাত, যার কিনা বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যার সংকট, সে হবে? তাকে কি কোনোভাবে মানে আপনি এখন দেখেন, এটা আমার বলতে, আরো বলছি, জামাতকে নিয়ে বিএনপি যখন রাজনীতি করেছে সেটা যেমন ঠিক হয়নি, জামাতকে নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করেছে সেটাও ঠিক হয়নি, কারণ মতাদর্শিক ভাবে আপনি বারবার জামাতের সাথে নেগোসিয়েশনে গেছেন। কাজে আমি এটা নিয়ে কোনো কথাই বলতে চাই না। এখন আপনি তার উপরে আপনার এমন সব পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনি এখন একটি একক সাংস্কৃতিক চর্চার কথা বলছেন। মধ্যমপন্থী মানে কি? এই যে আপনার শাহবাগে যে ঘটনা ঘটলো গতকালকে আপনার অনুষ্ঠানে, আমি আপনাকে রিকোয়েস্ট করব, যদি সুযোগ থাকে আমাকে সময় দিবেন, আমি বিষয়ে কথা বলতে চাই। কিন্তু আমি একটা কথা বলি, আপনি একটা একচ্ছত্র সংস্কৃতির চর্চা করছেন আর মুখ দিয়ে বলছেন আমি ইনক্লুসিভ বাংলাদেশ চাই। ভেরি স্যাড। ইনক্লুসিভ বাংলাদেশ কাকে বলে? ইনক্লুসিভ বাংলাদেশ কি তাকে বলে যে আমি এখানে ডাইভার্সিফাইড কমিউনিটিকে কাট অফ করব, এখানে আমি নারী নেতৃত্বকে কাট অফ করব, আমি আমার মেয়েদেরকে খুঁজে পাবো না, এখানে আমি অমুসলিমকে কাট অফ করব, আমি এখানে পাহাড়ের জনগোষ্ঠীকে কাট অফ করব, সমতলের আদিবাসীকে কাট অফ করব? এই যে বড় বড় জায়গাগুলো নিয়ে আসছেন, আসলে কি এই যে পপুলিস্ট হওয়ার যে একটা কি বলবো ভাইরাস, একটা পপুলিস্ট হওয়ার ভাইরাস যে কখনো আমার এই মানে গণ অভ্যুত্থানের সরকারকে ধরতে পারে, এটা আমি কল্পনাই করি।